ডক্টর মির্জা গালিব, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। ছাত্র শিবিরের অন্তত দুজন নেতা, তার মধ্যে রাকসুর ভিপিও রয়েছেন, তারা খুব স্পষ্ট করেই এখানে বলেছেন, প্রথম আলো, ডেইলি স্টার, উদীচীর কথা বলা হয়েছে, একজনের ভাষায় তছনছ করে দেওয়ার কথাও এখানে ছিল। এই ঘটনাগুলো কি আসলে ছাত্র শিবিরের যে দায়, এই পুরো ঘটনায় উস্কানি দেওয়ার যে অভিযোগ তাদের বিরুদ্ধে আসছে, সেটা তারা এড়াতে পারেন কিনা? পরে যে বিবৃতিতে তারা দিলেন, যেখানে তারা বলছিলেন যে এগুলো ওই দুজনের ব্যক্তিগত বক্তব্য, স্লিপ অফ টাং তাদের ভাষায়, দায় এড়ানোর সুযোগ আছে কিনা? জি মঞ্জুর, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমার বোধহয় আমি আলোচনাটা আরেকটু পেছন থেকে একটু শুরু করি যে কোনো একটা সমাজে যখন এরকম সিচুয়েশন তৈরি হয় তখন অ্যানার্কি, রায়ট, সিভিল ডিসঅবিডিয়েন্স এবং ভায়োলেন্স এটা অনেক সময় ঘটে। যেমন আমরা আমেরিকাতে 1968 সালে যখন মার্টিন লুথার কিং অ্যাসাসিনেটেড হয় তখন আমরা দেখছি যে প্রায় সপ্তাহখানেকের উপরে এখানে ভায়োলেন্স ছিল। 2020 সালে যখন পুলিশের নিরাপত্তা হেফাজতে জর্জ ফ্লয়েড, একজন কৃষ্ণাঙ্গ যুবক, মারা যায়, তখন আমরা এখানে বেশ ম্যাসিভ ভায়োলেন্স দেখছি। তো জুলাইয়ের মধ্য থেকে উঠে আসা তরুণ নেতা ওসমান হাদিকে যখন আমরা দেখলাম যে প্রকাশ্য দিবালোকে অ্যাসাসিনেশন করা হয়েছে এবং তার খুনিরা ধরা পড়ে নাই, তার মৃত্যু সংবাদ যখন আসছে, তো বাংলাদেশের যে বিক্ষুব্ধ তারুণ্য যারা গত 15 বছর একটা ফ্যাসিবাদী সরকার ব্যবস্থার মধ্যে নিষ্পেষিত হয়েছে, এটার এগেনস্টে রিভোল্ট করছে এবং এখনকার সিস্টেম নিয়ে তাদের মধ্যে ডিসস্যাটিসফ্যাকশন আছে, হিউজ ডিসস্যাটিসফ্যাকশন আছে। আইন ঠিকমতো চলতেছে কিনা, বিচার ব্যবস্থা ঠিকমতো চলতেছে কিনা, এই হত্যাকাণ্ডের বিচার তারা পাবে কিনা, এইটার সাথে সরকার জড়িত কিনা, ষড়যন্ত্রকারীরা জড়িত কিনা, এরকম নানান প্রশ্ন আছে। এবং এই প্রশ্নের জায়গা থেকেই এখনকার সময়ে আমরা যেই ঘটনাগুলো, ভায়োলেন্স, ভাঙচুর এবং নিজের হাতে আইন তুলে নেওয়ার অনেকগুলো ঘটনা আমরা দেখছি। এবং তার সর্বশেষ ঘটনা আমরা দেখলাম হচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসে যেই ভাঙচুরের জায়গা। তো এখন উদীচী এবং ছায়ানট আছে, এবং উদীচী এবং ছায়ানট আছে। তো আমি এইটাকে মানে দুইটা কমেন্ট করবো এখানে। প্রথমত যে এটাকে আমি এই জুলাই গণ অভ্যুত্থানের পরে যেই একটা সিস্টেমের প্রতি অনাস্থার জায়গা থেকে তরুণদের বিক্ষোভ, এই জায়গা থেকে আমি ঘটনাটাকে প্রথমে দেখার চেষ্টা করি। ডক্টর গালিব, সেটা যদি বলেন, এই বিক্ষোভের যে শিকার যাদের হওয়ার কথা, আপনার কথা অনুযায়ী সেটা তো সরকার হওয়ার কথা, সেখানে প্রথম আলো, ডেইলি স্টার কেন চলে আসলো, বা উদীচী, বাম, ছায়ানট কেন আসলো? No, that's a very interesting question, মঞ্জুর। এই তরুণদের ক্ষোভ কোথায়? এই তরুণদের ক্ষোভ হইল আওয়ামী লীগের প্রতি প্রাইমারিলি, যেহেতু আওয়ামী লীগ এই ফ্যাসিবাদী সিস্টেম কন্টিনিউ করছে। তরুণদের ক্ষোভ হইল ভারতীয় আধিপত্যবাদের প্রতি, কারণ তারা আওয়ামী লীগকে দেখছে ভারতের একটা এক্সটেনশন হিসাবে, যে ভারতের প্রত্যক্ষ সহযোগিতা এই সরকার দ্বারাই আছে। এবং তারপরে এদের ক্ষোভ হইল সেই সমস্ত প্রতিষ্ঠানের প্রতি যারা হচ্ছে আপনার এই আওয়ামী লীগের ফ্যাসিবাদের যথেষ্ট প্রতিবাদ করে নাই, এবং ক্ষেত্র বিশেষে আওয়ামী লীগের এই ফ্যাসিবাদকে তারা সাহায্য, সহযোগিতা এবং লেজিটিমেসি দিচ্ছে। এটা আপনি জুলাই গণ অভ্যুত্থানের পরে প্রথম আলো, ডেইলি স্টার কিন্তু প্রথম সংবাদপত্র অফিস না যেখানে আপনার এই বিক্ষুব্ধ তরুণরা ভাঙচুর করছে। আমরা কিন্তু একেবারে জুলাইয়ের পরে ইমিডিয়েটলি। ডক্টর গালিব, আপনার নিশ্চয়ই মনে আছে জুলাইয়ের দিনগুলোতে পত্রিকাগুলো কে কি খবর ছেপেছে, এবং প্রথম আলো, ডেইলি স্টার, নিউ এজের বাইরে যে কেউই সে সময়ে এই মৃতের সংখ্যাগুলো জানা ছিল না, সেটাও নিশ্চয়ই আপনার মনে পড়বে। তাহলে জুলাইয়ের সময়ে আমি এটাকে জেনারেলাইজ করতেছি না, মানে সেক্ষেত্রে প্রথম আলো বা ডেইলি স্টার যারা জুলাইয়ে খুব স্পষ্টতই জনগণের উপরে যে নৃশংসতা তার খবর জানিয়েছে, তাদের উপর কেন ক্ষোভ হবে না? কারণ প্রথম আলো এবং ডেইলি স্টারের এই প্রতিষ্ঠানগুলোর লম্বা দিনের যে সাংবাদিকতা, সেই সাংবাদিকতার মধ্যে অনেকখানি রাজনীতি আছে। যেমন আমি আপনাকে খুব স্পষ্টভাবে একটা এক্সাম্পল দিই, কিন্তু আমি এটা খুব ক্লিয়ার করতে চাই, আলোচনাগুলো খুব সেন্সিটিভ। তার কারণ হলো এই আলোচনাগুলোর মধ্য দিয়ে ভায়োলেন্সের ন্যায্যতা তৈরি হইতে পারে, যেটা করা কোনোভাবেই আমাদের কারো উদ্দেশ্য হওয়া উচিত না। কারণ আমাদের একটা নিয়মতান্ত্রিক রাজনীতিতে যাইতে হবে। আমরা যদি রাস্তায় দাঁড়াইয়া নিজের হাতে আইন তুলে নিয়ে একটা অনিয়মতান্ত্রিক ভায়োলেন্সের পথে যাইতে শুরু করি, তাহলে এটা আমাদেরকে কোথাও নিয়ে যাবে না। মানে আমার প্রশ্নটা কিন্তু ছিল সেখানেই, যে ছাত্র শিবিরের এই দুই নেতা সেই যে সহিংসতা সেটাই উস্কে দিয়েছেন কিনা। আমি সেখানে আসবো, কিন্তু তার আগে আমি বলতে চাইতেছি যে এই যে বিক্ষুব্ধ তরুণরা যে সমস্ত জিনিস ভাঙচুর করতেছে অথবা করতে চাইতেছে, এইটাকে তারা ফ্যাসিবাদের সাথে কোনো না কোনোভাবে অ্যালাইন্ড হিসাবে দেখে, এবং প্রথম আলো, ডেইলি স্টারকেও দেখে, এবং যে দেখে এই দেখার একটা ন্যায্যতা আছে। এটা আমি একটা উদাহরণ দিই। আপনি জানেন যে কিছুদিন আগে দ্য ডিসেন্ট একটা অ্যানালাইসিস তারা করছে, সেটা হলো যে প্রথম আলো কিভাবে
বিভিন্ন রাজনৈতিক গ্রুপের ভায়োলেন্সকে তার সাংবাদিকতায় তুলে ধরে এবং সেখানে তারা খুব ক্লিয়ারলি দেখাইছে যে এই ভায়োলেন্স যখন আওয়ামী লীগের দিক থেকে করা হয় তখন তারা একটা নিউট্রাল ভূমিকা নেয়, তারা বলে এটা ভায়োলেন্স, থার্ড পার্সনে বলে। কিন্তু এটা যখন বিএনপি জামাতের দিক থেকে হয় তখন তারা খুব ফার্স্ট পার্সনে বিএনপি এবং জামাতকে অ্যাকিউজ করে। তো এই যে একটা রাজনীতি, এই রাজনীতি একটা বিশাল অংশের মানুষকে বিক্ষুব্ধ করে তোলে। সেই বিক্ষুব্ধতার কারণে ডক্টর গালিব, এই আলোচনা তো নিশ্চয়ই করতে পারেন, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন খুব সুনির্দিষ্ট। সেটা হচ্ছে এই যে ছাত্র শিবিরের দুজন নেতা তারা যে কাজটি করেছেন, যে বক্তব্য দিয়েছেন, তা দিয়ে তারা আসলে সহিংসতায় উস্কানি দিয়েছেন কিনা? না, আমি খুব ক্লিয়ারলি আপনার কোশ্চেনে আসবে, কিন্তু আমি যদি ব্যাকগ্রাউন্ডটা ছাড়া কোশ্চেনের উত্তরে যাই তাহলে কোশ্চেনের উত্তরটা আপনার রেলেভেন্ট হবে না। আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা এই কারণে বলতেছি যে এই আমার মনে হয় ব্যাকগ্রাউন্ডটা বলা হয়ে গেছে এরই মধ্যে, তাই না? হ্যাঁ, না, আমি একটু এটার সাথে কানেক্ট করি। এখন এই ব্যাকগ্রাউন্ডের জায়গা থেকে যদি আমরা দেখি যে এই বিক্ষুব্ধতা যেই অংশটা প্রকাশ করছে সেই অংশটার মধ্যে ছাত্র শিবির একটা পার্ট কিনা, এই পার্টটা বোঝার জন্য আমাদের এখানে তিনটা কম্পোনেন্ট আছে। একটা কম্পোনেন্ট হলো ছাত্র শিবিরের দুইজন খুব বড় মাপের নেতৃবৃন্দ। একজন হচ্ছে আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি এবং তিনি সেখানকার ছাত্র সংসদের ইলেক্টেড অফিসিয়াল, আর একজন হচ্ছে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি। তারা দুইজন যে বক্তব্য দিচ্ছেন সে বক্তব্য ইনফ্ল্যামেটরি, সে বক্তব্য ভায়োলেন্সকে উৎসাহিত করে, এতে কোনো সন্দেহ নাই, এবং এই বক্তব্য ইনঅ্যাপ্রোপ্রিয়েট। এটা হচ্ছে আমাদের ডাটা পয়েন্ট 1। ডাটা পয়েন্ট 2 হলো ছাত্র শিবিরের কেন্দ্রীয় পর্যায় থেকে তারা এই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন নাই, কিন্তু তারা বলছেন এটা স্লিপ অফ টাং, এটা ভুল হয়ে গেছে, এটার পক্ষে দাঁড়ান নাই। তো পক্ষে না দাঁড়ানো ভালো, কিন্তু দায় দায়িত্ব নিতে হবে এবং দুঃখ প্রকাশ করতে হবে। এটা হচ্ছে আমাদের ডাটা পয়েন্ট 2। ডাটা পয়েন্ট 3 হলো যে এই ভায়োলেন্সের জন্য যারা অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে ছাত্র শিবিরের লোকেরা আছে কিনা, তাহলে আমরা বুঝবো যে তাদের এই বক্তব্য কি রেটোরিক, এই বক্তব্য কি শুধু ইনফ্ল্যামেটরি, না তারা এই প্রক্রিয়ার সাথেও জড়িত। তা আমার বোধহয় এটার জন্য আমাদের ইনভেস্টিগেশন পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু এখন পর্যন্ত আমি ক্লিয়ারলি আপনার সাথে অ্যাগ্রি করি যে ছাত্র শিবিরের যে দুইজন নেতা এই বক্তব্য দিয়েছেন তাদের এই বক্তব্য ইনফ্ল্যামেটরি, ইনঅ্যাপ্রোপ্রিয়েট, এবং ছাত্র শিবিরকে অতি দ্রুত এই জিনিসটাকে ডাবল চেক করা উচিত। দেখেন, আমরা তরুণদের বিক্ষুব্ধতার আমি বলতেছি সামাজিকভাবে যে কেন ওই বিক্ষুব্ধতাটা তৈরি হচ্ছে, কিন্তু এই বিক্ষুব্ধতা, আমি একটা মিনিট শেষ করি, যদি একটা অনিয়ন্ত্রিত রাজনীতি তৈরি করে সেই রাজনীতি আমাদের জন্য ভালো হবে না। আমরা মুক্তিযুদ্ধের পরে কিন্তু এরকম একটা রাজনীতি জাসদের হাতে দেখছি, এবং সেই ডক্টর গালিব, আপনার কাছে এই যে গণমাধ্যমের খবর অনুযায়ী ওসমান হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে গেল, সেক্ষেত্রে আসলে সরকারের কি কি করণীয় আছে? প্রথমত স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যে তারা কিভাবে পালাতে পারলেন, কিন্তু কূটনৈতিক পর্যায়ে আসলে আপনি কিছু করার দেখেন কিনা? আমার বোধ হয় যে কূটনৈতিক পর্যায়ে ভারতের সাথে আমাদের একটা আলাপ আলোচনা এবং সম্পর্ক বিল্ড আপের জন্য আমাদের কাজ শুরু করতে হবে, এবং এখানে ভারতের একটা বড় দায়িত্ব আছে। সেটা হলো যে বিগত সময়ে তারা বাংলাদেশের জনগণ, বিভিন্ন রাজনৈতিক দল এদেরকে ইগনোর করে যেরকম একটা স্পেসিফিক পলিটিক্যাল পার্টির সাথে সম্পর্ক তৈরি করছে, এবং সেই পলিটিক্যাল পার্টির যেই ফ্যাসিস্ট রুল এটা তো শেষ পর্যন্ত টিকে নাই। এখন সেইখান থেকে ভারতের মুভ অন করতে হবে। তো ভারত যদি মুভ অন করে বাংলাদেশের সাথে একটা সম্পর্ক তৈরি করতে ইন্টারেস্টেড না হয় তাহলে তো আমরা এটা রিভিল করতে পারবো না। আমাদের দিক থেকে দুইটা কাজ করতে হবে। একটা কাজ হলো যে ভারতকে খুব স্ট্রেইট ফরওয়ার্ডলি আমাদেরকে এনশিওর করতে হবে যে আমরা বাংলাদেশের মাটি কখনোই ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার জন্য ব্যবহার করব না। এই ব্যাপারে আমাদের একটা ন্যাশনাল কনসেনসাস থাকা উচিত, এবং 7 সিস্টার্স ইত্যাদি যে সমস্ত পলিটিক্যাল ইস্যু আছে এগুলো যেন আমরা রাজনীতিতে এবং গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো ইনফ্ল্যামেটরি ল্যাঙ্গুয়েজ হিসেবে যেন ব্যবহার না করি। ভারতের আভ্যন্তরীণ কাজ ভারতের আভ্যন্তরীণ কাজ। এই জায়গাটাতে আমরা যদি আমাদের পজিশন ক্লিয়ার করে তারপর আমরা খুব ক্লিয়ারলি ভারতের সাথে কোনো নতজানু রাজনীতি করা যাবে না, পররাষ্ট্রনীতি থাকা যাবে না, খুব স্পষ্টভাবে বলতে হবে যে আমাদের আভ্যন্তরীণ রাজনীতিতে আমরা তাদের হস্তক্ষেপ চাই না। বাংলাদেশের জনগণের সাথে তাদের একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করতে হবে, কোনো স্পেসিফিক পলিটিক্যাল পার্টির সাথে না, এবং সেই জায়গায় আমাদের কোঅপারেশন থাকবে। এখন দেখেন, এই স্পেসিফিক ইস্যুতে যখন জনগণ দেখতেছে, যে কারণে আমি আগে ক্ষোভের কথা বলছি, দেখেন জনগণ দেখতেছে এখানে শেখ হাসিনার একটা ফ্যাসিস্ট রুল ছিল, সে পালায় কোথায় চলে গেছে? ভারতে চলে গেছে। ভারত তাকে হচ্ছে আপনার রাজনৈতিক আশ্রয় দিল। জনগণ দেখলো যে প্রকাশ্য দিবালোকে শরীফ ওসমান হাদিকে অ্যাসাসিনেট করা হয়েছে, যারা করছে তারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত, এবং তারা পলাতক হয়ে কোথায় চলে গেছে? ভারতে। এটা সত্য যে আমরা পুলিশের মারফতে এখনো জানি না যেটা ট্রু কিনা, কিন্তু পাবলিক পারসেপশন তৈরি হয়ে গেছে, তাই না? তো এই পাবলিক পারসেপশনে কিন্তু আমাদের একটা খুব স্ট্রং অ্যান্টাই ইন্ডিয়ান আধিপত্যবাদ বিরোধী একটা রাজনৈতিক পারসেপশন এখানে তৈরি করছে, মাইন্ডসেট, পপুলার ওপিনিয়ন তৈরি করছে।
তো এইটাকে আমাদেরকে প্রপারলি নেভিগেট করতে হবে এবং আমি মনে করি যে সরকারের দিক থেকে একটা সম্পর্ক বিল্ড আপ এবং আলাপ আলোচনা শুরু করা উচিত। প্রবলেমটা হয়ে গেছে যে অন্তর্বর্তী সরকারের জন্য এটা অত্যন্ত কঠিন, কারণ ভারতের দিক থেকে মনে করা হবে যে এটা একটা টেম্পোরারি গভর্নমেন্ট, কয়দিন থাকবে, তাদের সাথে কথা বলে কী লাভ। তো সেই জায়গা থেকে আমার বোধ হয় যে আমরা যদি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক পিরিয়ডে যাইতে পারি এবং পরবর্তী গণতান্ত্রিক সরকার এই আলাপ আলোচনাটা শুরু করে, তাহলে বোধহয় আমরা এই পিরিয়ডটা অতিক্রম করে একটা স্ট্যাবল ভালো জায়গায় গিয়ে দাঁড়াতে পারবো।